Hello and welcome. The Business Standard Digital Platform আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফায় আজকে আমাদের অতিথি হচ্ছেন লেখক এবং গবেষক এবং চীনের বেইজিং এ গ্লোবাল গভর্নেন্স ইনস্টিটিউশনের ডিস্টিংগুইশড রিসার্চ ফেলো সৈয়দ মাহমুদ আলী। ডক্টর আলী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। আপনি তো কুয়ালালামপুরে আছেন, সেখানে তো এখন সন্ধ্যা। হ্যাঁ, আর আমি এখানে ইউকেতে আছি, এখানে সকাল, আর যারা এটা রেকর্ড করছে ঢাকায় সেখানে বিকেল। তাহলে 3টা টাইম জোনে আমরা আছি। তো ভালোই হবে, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক প্রতিরক্ষার বিষয়ে আমরা আলাপ করব। কাজেই কিছু এটা একটা আন্তর্জাতিক ফিলও থাকবে। তো আপনি কেমন আছেন? আপনি তো এর আগে সাংবাদিকতা করেছেন বহু বছর আগে, এখন করেন গবেষণা লেখালেখি। তাই আপনি কি সাংবাদিকতা মিস করেন? আমি বলবো যে সাংবাদিকতা চলাকালই আমি লেখাপড়া করছিলাম, গবেষণা করছিলাম। কাজেই মোটামুটি বলতে পারেন যে আমার যেই ফিল্ডে সবচাইতে বেশি আগ্রহ, আমি সেই ফিল্ডেই এখন কাজ করছি। আচ্ছা, আমি দর্শকদের সুবিধার্থে বলে দিই, জানিয়ে দিই, অনেকেই হয়তো জানেন যে সৈয়দ মাহমুদ আলী একসময় বিবিসি বাংলার প্রধান ছিলেন। ইনফ্যাক্ট তিনি আমার ইমিডিয়েট প্রেডেসেসর বিবিসি বাংলার সম্পাদক হিসেবে। তো যাই হোক, আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে যাই। আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে গত শনিবার থেকে কি ঘটছে। আমরা সোজা সেই বিষয়ে যাব। ডক্টর আলী, আমরা সবার একটা আশঙ্কা ছিল যে ইরানের সাথে যেই উত্তেজনা আমেরিকার চলছিল, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল, যে সেখানে একটা গত জুনের পর যেই 12 দিনের যুদ্ধ হলো, এরপর একটা আরো বড় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তো হঠাৎ করে যখন শনিবার এটা শুরু হলো, অনেকেই আশ্চর্য হয়েছিল যে তাদের মধ্যে আলোচনা চলছিল হঠাৎ কেন এই যুদ্ধটা শুরু হলো। ডোনাল্ড ট্রাম্প যে ভাষণ দিলেন, সেখানে তিনি পরিষ্কার বলে দিলেন যে তিনি চান যে ইরানের জনগণ রাস্তায় নেমে এই সরকারকে উৎখাত করুক। সো আপনার কি মনে হয় যে যেভাবে আমেরিকা তাদের সৈন্য সামন্ত সমাবেশ করেছে এবং যে ধরনের অপারেশন করছে, ট্রাম্পের আসল লক্ষ্যটা কি? এটা কি শুধু রেজিম চেঞ্জ, না আরো কিছু লক্ষ্য আছে? আমার ধারণা ট্রাম্প যে শুধু নিজেই যা করছেন, সব সিদ্ধান্ত তার একার, এটা আমার মনে হয় না। ট্রাম্প ইজ এ প্রোডাক্ট অফ হিজ টাইম। যে সময় যুক্তরাষ্ট্র এখন অতিক্রান্ত করছে, সেই সময়ের একজন প্রতিনিধি হলেন ট্রাম্প। এবং আমরা জানি যে প্রায় 20 বছর আগেই এক সময় নেটোর সুপ্রিম কমান্ডার ছিলেন জেনারেল ওয়েজলি ক্লার্ক। তিনি বলেছিলেন যে ইরাক এর বিরুদ্ধে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি কোয়ালিশন অভিযান চালায়, আমি বলবো যে আগ্রাসন চালায়, সে সময় জেনারেল ক্লার্ক পেন্টাগনে গিয়েছিলেন, ওয়াশিংটনের কাছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরে। সেখানে তাকে ডেকে বলা হলো যে আমরা 7টা দেশের দিকে তাকাচ্ছি। 7টা, একটা নয়, 7টা দেশ। তার মধ্যে ইরাক রয়েছে, সিরিয়া রয়েছে, লিবিয়া রয়েছে এবং ইরানও রয়েছে। তা আমার ধারণা যে গত 20 বছর আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রেসিডেন্ট ক্ষমতায় থাকুন না কেন, একটি একটি করে ওই 7টি দেশের উপরে হামলা চলে আসছে। ইরান এতদিন, গত বছর পর্যন্ত ইরানের উপরে তেমন কোনো আক্রমণ হয়নি, নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে ইরান একমাত্র দেশ যার উপরে যুক্তরাষ্ট্র এতদিন হামলা করেনি, গত বছর থেকে তারা করছে। কেননা ইরানের যে সমস্ত মিত্র সংগঠনগুলো ছিল, যেমন লেবাননে হিজবুল্লাহ, সিরিয়া সরকার, এবং আরও আমরা জানি যে গাজাতে হামাস, এদেরকে ইসরায়েলি এবং মার্কিন গোয়েন্দা বাহিনী এবং সশস্ত্র বাহিনী নানাভাবে দুর্বল করে দেয় গত কয়েক বছরে। তারপরে ইরান বলা যায় মোটামুটি নিঃসঙ্গ হয়ে পড়ে। এখন এই একমাত্র মধ্যপ্রাচ্যের মুসলমান দেশ রয়েছে বলতে পারেন, যাদের দেশে তেল এবং জ্বালানি গ্যাস রয়েছে, সম্পদ, এবং এরা যুক্তরাষ্ট্রের পক্ষে নয়। এছাড়া আমরা জানি যে আরব, মূলত সুন্নি প্রধান দেশগুলো, গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলো মোটামুটি যুক্তরাষ্ট্রের পক্ষেই রয়েছে। যদিও ওমান এবং কাতার বেশ কিছুটা ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ইরানের সঙ্গে, তবুও মোটামুটি গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত আরব দেশগুলো মার্কিন সরকারের পক্ষে রয়েছে, এবং বলতে পারেন পরোক্ষভাবে তারা ইসরায়েলের পক্ষেও রয়েছে। এরা সবাই মিলে অনেক বছর ধরেই
বলে চলেছে যে ইরান একমাত্র সমস্যা, এবং ইরানের যথেষ্ট সামরিক শক্তি রয়েছে, কাজেই সেগুলো যতটা দুর্বল করে দেয়া সম্ভব করে তারপরে ইরানের উপরে হামলা চালাতে হবে। এই মুহূর্তে ইরান বেশ দুর্বল, কিন্তু তবু আপনি দেখছেন যে তারা প্রতিরক্ষামূলক পাল্টা হামলা চালাচ্ছে এবং সেগুলো চালিয়ে যাচ্ছে, এবং তাতে কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। আচ্ছা, এই বিষয়ে যদি আসি যে ইরানের সামরিক ক্ষমতা, এখন আমরা জানি যে একটা দেশ সামরিক মানে দেশের সামরিক শক্তি তার প্রতিপক্ষের চেয়ে 10 গুণ বেশি হওয়া মানেই না যে তারা যে কোনো যুদ্ধে জিততে পারবে। এখানে আরো অনেক ব্যাপার, রাজনীতি, তারপরে মনস্তাত্ত্বিক শক্তি, সংগঠন, অনেক কিছু চলে আসে। যেরকম আপনি হয়তো মনে আছে হেনরি কিসিঞ্জার একবার একটা উক্তি করেছিলেন যখন মনে হয় 72 সালে 73 সালে যখন আমেরিকানরা উত্তর ভিয়েতনাম একেবারে বোমা করে বর্ষণ করে ধ্বংস করেছিল, তিনি বলেছিলেন যে একটা চতুর্থ শ্রেণীর শক্তির কোনো ব্রেকিং পয়েন্ট নাই, এটা তিনি বিশ্বাস করতে পারছেন না। তার ধারণা ছিল এই বোমা বোমা বর্ষণে নর্থ ভিয়েতনাম ভেঙে পড়বে। তো ট্রাম্পেরও মানে আমেরিকানদের মনে হয় এই ধরনের একটা ধারণা ছিল যে ইরানের সেই ধরনের টেকনোলজি সেভাবে নেই আমেরিকান এবং ইসরায়েলিদের যেটা আছে। তার কোনো বিমান বাহিনী বলতে কিছু নেই, তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও খুব একটা শক্তিশালী না। তো সেক্ষেত্রে ইরান যেভাবে প্রতিরোধ করছে, বা আদৌ এই প্রতিরোধটা তারা কতদিন চালিয়ে যেতে পারবে বলে আপনার মনে হয়? ইরানের দু ধরনের শক্তি রয়েছে বলা যেতে পারে। একটা হলো সামরিক শক্তি, যেটা সীমিত, কিন্তু তাদের একটা আমি বলবো যে সিভিলাইজেশনাল হিস্ট্রি এবং লেগেসি এবং মাইন্ডসেট রয়েছে, যেটা কয়েক হাজার বছর পুরনো, এবং তাদের যে আত্মপরিচিতি রয়েছে সেটা আমার মনে হয় সাম্প্রতিক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলার ফলে সে আত্মপরিচিতি আরো শক্তিশালী হয়েছে, দুর্বল হয়নি। ট্রাম্প বলেছিলেন যে সামান্য কিছু হামলার পরেই তারা যুদ্ধবিরতি চেয়ে আলাপ আলোচনা বসতে চাইবে, কিন্তু সেটা হয়নি। বরং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র ইটালির মাধ্যমে যখন ইরানের কাছে একটা শান্তি আলোচনার প্রস্তাব তুলে ধরেছিল পরোক্ষভাবে, তখন আলী লারিজানি, তাদের ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান, যিনি এখন সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন, তিনি না বলে দিয়েছেন। অর্থাৎ তারও আরো কিছু পানিশমেন্ট নিতে প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে তারা আলাপ আলোচনা বসতে রাজি না। তাদের আমার মনে হয় যে এত বছর ধরে তারা পাশ্চাত্যের দেশগুলোর শত্রুভাবাপন্ন আচরণের শিকার হয়ে রয়েছে, নানা রকম নিষেধাজ্ঞার ভেতরে তারা টিকে আছে। তাদের দেশের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী অনেক দূরে প্রথিত বলতে পারেন, সেভাবেই তারা অনেক সৈন্য সামন্ত এবং বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানী হারিয়েছে গত কয়েক বছরে। আমরা এটা জানি যে ইরানে এর আগেও হামলা হয়েছে, ইসরায়েলের এসে তাদের গোপন নথিপত্র চুরি করে নিয়ে গেছে, তাদের পারমাণবিক গবেষণা কেন্দ্রের উপরে হামলা হয়েছে। কাজে ইরানের উপরে ইসরায়েলি এবং আমেরিকানরা অনেক বছর ধরেই প্রত্যক্ষ পরোক্ষভাবে আক্রমণ করে চলেছে। তারা এই আক্রমণে বলতে পারেন কিছুটা অভ্যস্ত, তাদের মানসিক বল শক্তিশালী, দৃঢ় আমি বলবো। কাজেই তারা আরো কিছু পানিশমেন্ট নেবার জন্য প্রস্তুত হয়ে আছে। এই যুদ্ধ চলবে, তবে হ্যাঁ, সামরিক দিক থেকে তারা অনেক দুর্বল তুলনামূলকভাবে, কিন্তু তাদের একটা আমি বলবো যে আক্রমণাত্মক অস্ত্র রয়েছে, তা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন। এই দুটোর মধ্যে একটা বড় সুবিধা হলো যে ড্রোন নির্মাণ করতে কিন্তু খুব অল্প পয়সা লাগে, সামান্য প্রযুক্তি, এর জন্য খুব তেমন ব্যাপক বৈজ্ঞানিক ইনোভেশনের প্রয়োজন হয় না। এবং ইরান সরকার এ ধরনের ড্রোন অনেক তৈরি করেছে, তারা সেগুলো রাশিয়ার কাছে বিক্রিও করেছে, এবং এখন তারা নিজেদের স্বার্থে ব্যবহার করছে। এই ড্রোন ঠেকানোর জন্য তাদের শত্রু দেশগুলোকে অনেক বেশি অর্থ ব্যয় করে ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। কাজে অর্থনৈতিক দিক থেকে আপনি দেখবেন যে ইরানের হাতটা অনেক শক্ত, কেননা তারা খুব সস্তায় ড্রোন তৈরি করতে পারে এবং সেই ড্রোন ব্যবহার করে তারা শত্রুর উপরে হামলা চালাতে পারে। কিন্তু সেই ড্রোন আকাশ থেকে নামিয়ে দিতে হলে শত্রুপক্ষকে অনেক ব্যয়বহুল, ব্যয় সাপেক্ষ সমরাস্ত্র ব্যবহার করতে হয়। কাজেই আমি মনে করি যে ইরানের নানা রকম দুর্বলতা রয়েছে, কিন্তু তাদের একটা
শক্তিও রয়েছে এবং সেই শক্তিটার পরিচয় আমরা আগামী কয়েকদিন দেখব। তাহলে যুদ্ধটা যত দীর্ঘায়িত হবে সেটা ইরানের জন্যই মানে প্রতিকূলে যাবে বিষয়টা, আমি মনে বা করি যে অনুকূলে, আমি প্রতিকূল বলছি, আমি মিন করছি যে যুদ্ধটা যত দীর্ঘায়িত হবে পরিস্থিতি তত ইরানের অনুকূলে যাবে। আহ, ইরানের অনুকূলে না গেলেও ইরানের প্রতিকূলে যাবে না বলে আমি মনে করি, যদি না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে তারা সত্যিকারে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। সেটা যদি তারা না করে, যেমন এই দুটি দেশের কাছেই পারমাণবিক অস্ত্র রয়েছে, ইসরায়েলের কাছেও আছে এবং যুক্তরাষ্ট্রের কাছেও আছে, এবং তাদের যে বক্তব্য তারা গত 20-25 বছর ধরে বলে চলেছে সেটা হলো ইরানের পারমাণবিক প্রযুক্তি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যাতে করে ইরান যে কোনো সময় ইচ্ছে করলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে ফেলতে পারে, এবং যদি তারা সেটা করে তখন তাদেরকে আর কোনোভাবেই আক্রমণ করা যাবে না, যেমন উত্তর কোরিয়ার সঙ্গে হয়েছে আমরা দেখেছি। যদি কোনো দেশের হাতে পারমাণবিক অস্ত্র এসে যায় তখন অন্য কোনো রাষ্ট্র সেই দেশকে আক্রমণ করার আগে অনেক রকম ভাবনা চিন্তা করতে হবে। কাজে এই পরিস্থিতিতে পৌঁছাবার আগেই ইরানকে বিধ্বস্ত করার প্রচেষ্টাই হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য, এবং তারা সেটাই করার জন্য চেষ্টা করছে। কিন্তু যতদিন পর্যন্ত আমরা বলি অপারমাণবিক অস্ত্রের মাধ্যমে যুদ্ধ চলে, যদি ইরান এই যুদ্ধ চালিয়ে যেতে পারে ক্ষয়ক্ষতি সামলে নিয়ে, তাহলে তাদের অবস্থা তাদের প্রতিকূলে যাবার চাইতে বরং তাদের যে শত্রু দেশগুলো রয়েছে তাদের প্রতিকূলে যাবে, কেননা ওইসব দেশের জনসংখ্যা কম, তারা শিল্পোন্নত দেশ, তাদের উপরে হামলা হলে তাদের ফ্যাক্টরি কলকারখানা এসব জিনিস ভেঙে গেলে, অবকাঠামো ধ্বংস হলে ক্ষয়ক্ষতি তাদের বেশি হবে, ইরানের কম হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতের উপর কয়েকটি ড্রোন হামলা হলো, দুবাইয়ের কয়েকটি ভবনে ড্রোন হামলা হলো। আর দুবাই ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাত তাদের স্টক মার্কেটের ব্যবসা বাণিজ্য দুদিনের জন্য স্থগিত করে দিয়েছে, যেটা ওই দেশের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা। কারণ ওই দেশ তো গড়েই উঠেছে মানে বিশ্ব অর্থনীতির আস্থার উপর। এখন সেই আস্থাটা যদি নড়বড়ে হয়ে যায় তাহলে এই গালফের যে দেশগুলোর যে অর্থনীতি সেগুলো তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তা আপনি একটা জিনিস বলছিলেন যে এই ড্রোন একটা মানে তাদের প্রতিপক্ষের উপর একটা বড় খরচ ইম্পোজ করে, এবং আমরা আজকেই দেখতে পাচ্ছি খুব ইন্টারেস্টিং যে কুয়েত বলেছে যে 3টা আমেরিকান যুদ্ধ বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে, এবং তারা বলছে যে এটা ফ্রেন্ডলি ফায়ারে, অর্থাৎ নিজেদের গুলিতে এই আমেরিকান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এটা যদি সত্য হয় তার মানে হচ্ছে এই ড্রোন এবং ইরানি কম দামের মিসাইলগুলা ভূপাতিত করার জন্য তারা যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল সেগুলাই আবার আমেরিকান যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করে দিয়েছে। সো খরচটা আরো বেড়ে গেল তাদের জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলতে চাই যে সেটা হচ্ছে ট্রাম্পের মেন্টালিটি, তার মাইন্ডসেট। অনেকেই মনে করেন যে ট্রাম্পের একটা দীর্ঘ যুদ্ধের জন্য তার ধৈর্য নেই। সে যুদ্ধ চায় যেটা আর কি সকালে শুরু করবে বিকালেই শেষ করে দিবে। হ্যাঁ, একটা ফ্ল্যাগ উড়ে দিল যে আমি জিতে গেছি, উইনিং উইনিং। হ্যাঁ, সো এখন এই যুদ্ধ যদি চলতে থাকে, অলরেডি আমরা দেখছি ট্রাম্পের কথাবার্তায় কিন্তু একটু অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। সো আপনি কি মনে করেন যে ইরান যদি সক্ষম হয় এই তাদের যে হামলার ধারাবাহিকতা আমেরিকান ঘাঁটিগুলো লক্ষ্য করে এবং ইসরায়েলকে লক্ষ্য করে, কালকে আমরা যেটা দেখলাম যে টেম্পোটা বাড়ছে, কিন্তু শনিবারে যা ছিল কালকে তার চেয়ে আরো বেশি ছিল, আজকে কি হবে আমি জানি না। সো এটা যদি চলতে থাকে ট্রাম্পের কি সেই ধৈর্যটা থাকবে যে আমি এই যুদ্ধটাকে 4 সপ্তাহ, মানে 2 মাস 3 মাস পর্যন্ত চালিয়ে যাব? ট্রাম্পের যে আমরা ইতিহাস জানি সেটা কি বলে আমাদেরকে? একটা হলো এখানে যে ট্রাম্প একজন এইটিপিক্যাল, মানে সাধারণত আমরা গত 50-60 বছরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেসব প্রেসিডেন্টকে দেখে এসেছি তাদের ক্রাইসিস মোমেন্টে বা যুদ্ধের সময়ে তাদের যে আচরণ তার সঙ্গে ট্রাম্পের আচরণের কোনো মিল নেই। আরেকটা বড় সমস্যা হলো যে ট্রাম্পের ব্যক্তিগত জীবন নিয়েও নানা রকম সমস্যা সংকট দেখা দিয়েছে। এপস্টিন নামের যে স্ক্যান্ডাল ফাইল এখন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে, যার থেকে তিনি
নিজেকে উদ্ধার করতে চাইছেন। ঠিক ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, একটা রাজনৈতিক সমস্যা রয়েছে, আদালতে মামলা চলছে, এবং তাদের দুজনেরই জন্য একটা যুদ্ধ জয় খুবই প্রয়োজন, যেখানে তাদেরকে তাদের দেশের কাছে প্রমাণ করতে হবে যে তারা দেশের হিরো, দেশকে বাঁচিয়ে রেখেছেন তারা শত্রুর হাত থেকে। এবং শত্রুর হাত থেকে বাঁচাতে হলে, উদ্ধার করতে হলে তাদেরকে খুব দ্রুত একটা মীমাংসা প্রয়োজন যুদ্ধক্ষেত্রে। আহ, এটা প্রয়োজন যুক্তরাষ্ট্রের। আবার নভেম্বর মাসে আপনি জানেন মিড টার্ম ইলেকশনস বলে একটা নির্বাচন হয় তাদের, সেখানে সেনেট এবং কংগ্রেস, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেটের নির্বাচন হয় অংশতে, এবং বেশ কিছু গভর্নর, রাজ্যের গভর্নরদেরও নির্বাচন হয়। এসব মিলিয়ে আহ, তার দলের এখন যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কংগ্রেসে, সেটা খুবই সীমিত, এবং সেটা টিকিয়ে রাখতে হলে বা বাড়াতে হলে তাকে নির্বাচনে ভালো করতে হবে তার দলকে। তার জন্য বিজয় প্রয়োজন। এপস্টিন ফাইল নিয়ে যে স্ক্যান্ডাল হয়েছে সেটা এড়ানোর জন্য তার একটা যুদ্ধ জয় প্রয়োজন। বিবি নেতানিয়াহুর ও ঠিক সে ধরনের একটা চাহিদা রয়েছে, যুদ্ধ জয়ের। ইরানকে ধ্বংস করা, দেশকে রক্ষা করা, সবাইকে বলা যে আমি এটা করেছি আর কেউ করতে পারেনি, এ ধরনের। এদের দুজনের বিরুদ্ধেই কিন্তু মামলার একটা ঝুঁকি রয়েছে, আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তাদের দ্রুত বিজয় প্রয়োজন, কিন্তু সেটা পাবেন বলে আমার এখন কিছুটা সন্দেহ দেখা দিয়েছে আমার মনে, যে হয়তো অত দ্রুত তারা পাবেন না। আরেকটা ব্যাপার হলো যে যুক্তরাষ্ট্রের ইতিহাস দেখে আমরা জানি, ভিয়েতনাম যুদ্ধের পর থেকে, যেখানে 52,000-এর মতো মার্কিন সৈন্য প্রাণ হারিয়েছিল, তারপর থেকে কিন্তু যত বেশি সৈন্য নিহত হয়, তত কিন্তু যুক্তরাষ্ট্রে একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি হয়, রাজনৈতিক চাপ সৃষ্টি হয়, যে যুদ্ধ বন্ধ করতে হবে, লোক মরা বন্ধ করতে হবে, আমাদের সৈন্যদেরকে ফিরিয়ে আনতে হবে। এরকম বৈরুতে হচ্ছে 1983 সালে, এবং অন্যান্য জায়গাতে হচ্ছে, যেখানে বেশি সৈন্য মারা গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যুদ্ধ বন্ধ করেছে। তাদের প্রচেষ্টা হলো যত কম নিজের রক্ত ক্ষয় করে তারা যুদ্ধ জয় করতে পারে। অতীতেও তাই হয়েছে এবং এখনো তাই হবে, যদি ইরানের পক্ষে এটা সম্ভব হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বড় বড় নৌজাহাজ রয়েছে বা ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করে তারা অনেক মার্কিন প্রাণহানি ঘটাতে পারে, তাহলে হয়তো যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো কিছুটা পিছপা হতে পারে বলে আমার ধারণা। আপনি বলছিলেন যে আমেরিকার অনেক দিনের পরিকল্পনা যে 7টি দেশে তারা সরকার ফেলে দেবে বা সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে, এবং তার মধ্যে একমাত্র ইরান এখনো দাঁড়িয়ে আছে। সো এই পরিকল্পনাটা অনেকে মনে করতে এটা হচ্ছে নিওকন বা নিও কনজারভেটিভদের একটা স্ট্র্যাটেজি, তাদের পররাষ্ট্রনীতির অংশ। এবং ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময়, অন্যান্য বক্তৃতাবাজিতে সবসময় নিওকনদের এই ফরেন পলিসির বিরোধিতা করে এসেছেন। কিন্তু এখন মনে হচ্ছে যে তিনি সেই ঠিক তাদের নীতি অনুযায়ী তাদের শেষ লক্ষ্য অর্জন করার জন্য মাঠে নেমেছেন। তো এটা কি তিনি এক ধরনের ফাঁদে পড়েছেন, নাকি ইসরায়েল এখানে একটা ভূমিকা রাখছে তাকে এই পথে নিয়ে আসার জন্য? আমার ধারণা যে প্রেসিডেন্ট ট্রাম্প গোড়া থেকেই, যখন তিনি প্রথমবার রাষ্ট্রপ্রধান হলেন, তখন থেকেই তিনি বলে এসেছেন যে যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ হয়ে টিকে থাকতে হবে, এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। এবং 1992 সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র একটি নীতি গ্রহণ করে লিখিতভাবে, ডিফেন্স প্ল্যানিং গাইডেন্স ফিনান্সিয়াল ইয়ার 1994 to 1999। সেই নীতি অনুযায়ী বলা হয় যে সোভিয়েত ইউনিয়ন এর মতো অন্য কোনো শক্তিশালী দেশ যেন পৃথিবীতে আর কখনো উঠে দাঁড়াতে না পারে, সেটাই হবে যুক্তরাষ্ট্রের মূল স্ট্র্যাটেজিক অবজেক্টিভ বা লক্ষ্যবস্তু। এবং এ কারণেই যুক্তরাষ্ট্র তার সশস্ত্র বাহিনীকে অর্থনৈতিক, কূটনৈতিক, রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে যেন সে ধরনের কোনো প্রতিদ্বন্দ্বী দেশ উঠে দাঁড়াতে না পারে তার চেষ্টায় সচেষ্ট হবে। কিন্তু আহ, এরপরে আমরা দেখেছি যে মোটামুটি কয়েকটা ছোটখাটো যুদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যেই, মূলত সেই যুদ্ধগুলো হয়েছে, অন্য কোথাও যুক্তরাষ্ট্র যুদ্ধ করেনি। ঠিক নিওকন বলতে আমরা যা বুঝাই, সে ধরনের চিন্তাধারা রাজনীতিতে, মার্কিন রাজনীতিতে অতটা গভীরভাবে শিকড় গাড়তে পারেনি। কিন্তু যে চিন্তাটা ট্রাম্প এবং তার মেক আমেরিকা গ্রেট এগেন ম্যাগা গোষ্ঠী এনেছে, তা হলো যুক্তরাষ্ট্রকে পৃথিবীর সবচাইতে শক্তিশালী দেশ হয়ে টিকে থাকতে হবে। এবং ট্রাম্প 2019 সালে তৎকালীন
প্রয়াত বর্তমানে প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারকে বলেছিলেন যে চীন আমাদের থেকে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, এটা গ্রহণ করা যায় না। প্রেসিডেন্ট কার্টার বলেছিলেন যে চীন সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এই কারণে যে তারা 1979 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে কোনো যুদ্ধ বিগ্রহে তাদের সহায় সম্পত্তি নষ্ট করেনি। আর আমরা অর্থাৎ যুক্তরাষ্ট্র তখন থেকে প্রতি বছর কোনো না কোনো যুদ্ধে জড়িত ছিলাম। উনি বোঝাতে চেয়েছেন যে অর্থনীতি গড়ে তুলতে হলে যুদ্ধ এড়াতে হবে। চীন তাই করেছে, আমরা সেটা করিনি, অর্থাৎ যুক্তরাষ্ট্র সেটা করেনি। সে কারণেই চীন অর্থনীতির দিকে নজর দিয়েছে, বিনিয়োগ করেছে, প্রযুক্তি বাড়িয়ে তুলেছে, উদ্ভাবনী শক্তি বাড়িয়েছে। সে কারণে তারা অর্থনীতির দিক থেকে পরাশক্তি হিসেবে পরিণত হয়েছে। কিন্তু ট্রাম্প এটা মেনে নিতে পারেননি, এবং তিনি একা নন, তার সমর্থক যে গোষ্ঠী তাদের একটা বড় অংশই চায় না যে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সমর শক্তি ব্যবহার করুক। কিন্তু অন্যান্য ফ্যাকশনস রয়েছে, এলিট ফ্যাকশনস রয়েছে, যাদেরকে বলে প্রাইমাসিস্ট। এরা মনে করে যুক্তরাষ্ট্র মাস্ট বি দ্য সোল সুপার পাওয়ার। এখানে আমরা সিস্টেমস থিওরিটাকে যদি একটু আনি, সিস্টেমস থিওরি হলো কিভাবে রাষ্ট্রগুলো ক্ষমতার বলয়ে নিজেদের প্রভাব বিস্তার করে। আপনি ধরে নিতে পারেন কতগুলো কনসেন্ট্রিক সার্কেল যদি থাকে, যদি ইটস এ গ্রাফিক রিপ্রেজেন্টেশন অফ পাওয়ার, রাষ্ট্রের শক্তির বলয় যদি আমরা চিন্তা করি, সবচাইতে বড় যে বৃত্ত সেটা পৃথিবীর সবগুলো রাষ্ট্রকে ধরে রাখে। আর সবচাইতে ভেতরে যে কেন্দ্র, সবচাইতে ছোট বৃত্ত, সেটাকে বলা হয় কোর। এই কোরে যদি একটি পরাশক্তি থাকে তাহলে সেটা হলো ইউনিপোলার সিস্টেম, যদি দুটি পরাশক্তি থাকে তাহলে বাইপোলার সিস্টেম। এবং শীতল যুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র মিলে সিস্টেমটাকে বাইপোলার করে রেখেছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরে কোরে মাত্র একটি পরাশক্তি ছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইচ্ছা ছিল যে তারা এই অবস্থাকে চিরঞ্জীব করে রাখে, যে এর মধ্যে কোনো পরিবর্তন যেন না হয়, অন্য কোনো শক্তি যেন তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠে দাঁড়াতে না পারে। কিন্তু 1999 সালে তাদের কিছু বিশ্লেষক বের করেন যে 2025 সাল নাগাদ চীন একটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের রূপ নেবে, এবং তাই হয়েছে। এবং তখন থেকে প্রেসিডেন্ট ক্লিন্টনের আমল থেকে চীনকে পিছে হটিয়ে দেবার জন্য যুক্তরাষ্ট্রের লেজিসলেটিভ সেকশন বা কংগ্রেস এবং এক্সিকিউটিভ ব্রাঞ্চ চেষ্টা করে চলেছে। সেই চেষ্টার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি এখন। এখন চীনকে ধরা যাচ্ছে না। চেষ্টা হয়েছে, আপনি জানেন যে গত বছর ট্যারিফ হয়েছে। এর আগে ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন তখনও নানা রকম স্যাংশনের মধ্যে চীনকে আটকে রেখেছিলেন, এখনো করছেন। কিন্তু এবার বোঝা গেছে যে চীনের হাতেও এমন শক্তি আছে, বিশেষ করে অর্থনৈতিক, কারিগরি, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং সামরিক, যার মাধ্যমে চীনকে আর আটকে রাখা যাবে না। কিন্তু চীনকে যদি আটকে না রাখা যায় তাহলে অন্য কেউ যেন চীনকে মদদ যোগাতে না পারে, তার একটা চেষ্টা রয়েছে ট্রাম্প প্রশাসনের। কেননা ডোনাল্ড ট্রাম্প এ মাসের শেষেই চীনে যাচ্ছেন, এবং তখন একটা বন্দোবস্ত হবে। বিশ্ব রাজনীতিতে ক্ষমতার যে বিন্যাস রয়েছে তার একটা নতুন বন্দোবস্ত হবে, বা স্ট্র্যাটেজিক রিসেট হবে একটা বলে আমরা অনুমান করছি। এবং সেই স্ট্র্যাটেজিক রিসেটের জন্য যুক্তরাষ্ট্রের যেটা দরকার, ফ্রম এ পজিশন অফ স্ট্রেংথ, একটা ক্ষমতাশালী অবস্থান থেকে চীনের সঙ্গে তাদের লেনদেন করতে হবে। সেই ক্ষমতার অবস্থান নেবার জন্যই তিনি যা করার করছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের যে সম্পর্ক। 1956 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রোটেক্টর হিসেবে দায়িত্ব নেয়। যখন তারা, আপনাদের অনেকেরই জানা আছে, 1956 সালে ফ্রান্স এবং ব্রিটেন ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে মিশরের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিল। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের নেতৃত্বাধীনে ফ্রান্স এবং ব্রিটেনকে সরে যেতে বাধ্য করেন, এবং তারপর থেকে যুক্তরাষ্ট্রই ইসরায়েলের প্রোটেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছে। ইসরায়েল এবং গালফের যে সমস্ত রাজতন্ত্র রয়েছে, যাদেরকে আমরা গালফ কোঅপারেশন কাউন্সিল বলে চিনি এখন, এই 6টি দেশ এবং ইসরায়েল,
এদের প্রোটেক্টর হিসেবে যুক্তরাষ্ট্র দায়িত্ব পালন করে চলেছে। 1974 সালে প্রেসিডেন্ট নিক্সন বাদশাহ ফয়সালের সঙ্গে পেট্রো ডলারের চুক্তি স্বাক্ষর করেন। তো সবকিছু মিলিয়ে যুক্তরাষ্ট্রের জন্য গালফ এলাকা, উপসাগরীয় এলাকা একটি বড় গুরুত্বপূর্ণ এলাকা স্ট্র্যাটেজিক্যালি। কাজে এটাকে ধরে না রাখতে পারলে, ইরানের হাতে যদি প্রভাব চলে যায়, তাহলে যুক্তরাষ্ট্র যখন চীনের সঙ্গে লেনদেন করবে তখন তার হাত দুর্বল হবে। সেটা এড়ানোর জন্য এবং ইসরায়েলের প্রোটেকশনের জন্য, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র না হতে পারে, এই সব কারণে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানকে আক্রমণ করেছে। এখানে আপনি চীনের যে প্রসঙ্গটা টানলেন, সেটা সূত্র ধরেই বলি যে অনেকেই ধারণা করছিলেন যে যেহেতু চীনের সাথে ইরানের একটা ভালো রাজনৈতিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে এবং বাণিজ্যিক লেনদেনের একটা খুবই স্ট্রং সম্পর্ক আছে, সেখানে ইরান চীনের দিকে তাকিয়ে থাকবে কিছু প্রযুক্তিগত এবং সামরিক সাহায্যের জন্য। কিন্তু এখন আমরা জানি যে চীন, আপনি যেটা বলেছেন, যে এই ধরনের ঝামেলা এড়িয়ে চলে। কোনো মানে কোনো অঞ্চলের কোনো যুদ্ধতে সে সরাসরি বা পরোক্ষভাবেও জড়িত হতে চায় না। কিন্তু এই চীন, কিন্তু ইরানের উপর যদি হুমকিটা একেবারে এক্সিস্টেন্সিয়াল হয়ে যায়, যে ইরানের যে শাসন ব্যবস্থা সেটার সেটা যদি পতনের মুখে পড়ে, তারপর কি চীন সেখান থেকে দূরে থাকবে? আপনার কি মনে হয়, চীন কি আদৌ এখানে নিজেকে সম্পৃক্ত করবে এই কনফ্লিক্টে? আমরা এখানে 2-3 ধরনের দৃষ্টান্ত দেখেছি চীনের আচরণে। আমরা জানি যে 1950 সালে যখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে কোরিয়া যুদ্ধ শুরু হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীনে জাতিসংঘ বাহিনী এসে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং তারা চীনের সীমান্তের কাছে পৌঁছে যায়, তখন চীন বেশ ব্যাপক হারে সামরিকভাবে পদক্ষেপ নিয়েছিল, যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং শেষ পর্যন্ত চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সলা পরামর্শের মাধ্যমেই একটা আর্মিস্টিস বা যুদ্ধবিরতি হয়, সেটা এখনো বলবৎ রয়েছে। চীন যুদ্ধ করেছে। যখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভিয়েতনাম একটা চুক্তি করে কম্বোডিয়ায় ঢুকে পড়ে, তখন চীন আবার ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু যখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়, সোভিয়েত ইউনিয়ন ভারতকে সমর্থন করে, বাংলাদেশের জন্ম হয়, তখন চীন অনেক পাকিস্তানের প্রতি সাহায্য সহ সমবেদনার হাত বাড়িয়েছিল, কিন্তু সরাসরি যুদ্ধে এগিয়ে যায়নি, এড়িয়ে গেছে। কাজে আমি মনে করি যে চীনের আচরণ নির্ভর করবে চীনের হিসেবের উপরে, যে এই ইরান সরকার পতন যদি হয়েও যায়, নতুন যে ইরানি সরকার ক্ষমতা নেবেন, সেই সরকার কতটা চীনের প্রতি সহানুভূতিশীল হবে, তাদের সঙ্গে সহযোগিতা করবে বা করবে না, বা শত্রু ভাবাপন্ন হতে পারে, এই ধরনের একটা হিসেব করে যদি তারা দেখে যে চীনের প্রয়োজন আছে এখানে হস্তক্ষেপ করার, শুধুমাত্র তখনই তারা করবে। কিন্তু আমি বলবো যে ইনক্লিনেশন বা তাদের যে চিন্তাধারা, সেটা হলো যে যতটা সম্ভব যুদ্ধ এড়িয়ে যাওয়া। এটা আমি বিশ্বাস করি। এখন আরেকটি দেশ আছে যার জন্য যুদ্ধ এড়িয়ে যাবে কি যাবে না সেই প্রশ্নটা চলে আসতে পারে, সেটা হচ্ছে পাকিস্তান। যেহেতু পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের সাথে একটা মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট করেছে, যেটা বলা আছে যে এক দেশের উপর আক্রমণ দুই দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এখন সৌদি আরব যদি মনে করে যে ইরান তার উপর আক্রমণ করছে, তাহলে তো পাকিস্তানকে ধরে নিতে হবে যে ইরান তার উপরে আক্রমণ করছে। এখন পাকিস্তানের ভূমিকায় এই গালফ অঞ্চলে কি হতে পারে? কারণ গালফ অঞ্চলে পাকিস্তান অনেকদিন ধরেই এই রাজতন্ত্রগুলোকে সমর্থন দিয়ে আসছে সৈন্য দিয়ে। ওগুলো যদিও ভাড়াটে সৈন্যের মতো কাজ করে, মার্সেনারি মতো কাজ করে, কিন্তু এখন তো একটা ফর্মাল চুক্তির মধ্যে আছে তারা। পাকিস্তান কি আদৌ এর মধ্যে ঢুকবে সামরিকভাবে? পাকিস্তানের একটা বড় সমস্যা হলো যে তার অভ্যন্তরীণ কিছু সংকট রয়েছে, বিশেষ করে পশতুনদের সঙ্গে। আর আমরা যাদেরকে পাহাড়ের পশতুন বা পাখতুন বলে থাকি, তেহরিকে পশতুনিস্তান বা টিপিপি, তেহরিকে তালেবানে পাকিস্তান। তেহরিকে তালেবানে পাকিস্তানের সহানুভূতি হচ্ছে আফগান তালেবানদের সঙ্গে, এবং আফগান তালেবানদের সঙ্গে যারা এখন ক্ষমতায় রয়েছে আফগানিস্তানে, গত এক সপ্তাহ ধরে পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে বিমান বাহিনী এবং সেনাবাহিনী যুদ্ধ করছে। আফগান পাকিস্তান সীমান্তে কিন্তু গত এক সপ্তাহ ধরে প্রচন্ড যুদ্ধ হচ্ছে। পাকিস্তানের বিমান বাহিনী জালালাবাদ, কান্দাহার এবং কাবুলে বোমা বর্ষণ করেছে, হতাহত হয়েছে। এই যুদ্ধটা বেশ বড় হয়েছে এবং
আমরা এটাও জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইসরায়েলে গিয়েছিলেন এবং বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তিনি যে আলাপ করেন, তারপরে তারা উভয় পক্ষ বলেন যে ইসরায়েল এবং ভারত আফগানিস্তানকে সমর্থন করে। কাজে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান যে বিষয়ে বেশ শঙ্কিত অনেক বছর ধরে, যে তাকে দুদিক থেকে যুদ্ধ করতে হতে পারে, একদিকে আফগানিস্তান, অন্যদিকে ভারত, সেই ভয়টা এখন বাস্তবে এসে দাঁড়িয়েছে। কাজে ইরানের সঙ্গে আবার নতুন করে যুদ্ধ করার চিন্তা আমার মনে হয় পাকিস্তান করবে না। তার চাইতে বড় কথা রয়েছে যে আমাদেরকে মনে রাখতে হবে যে মাত্র কয়েক বছর আগে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং সেই শান্তি চুক্তি কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে। কাজে আমরা এটুকু মনে করতে পারি যে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক যতই খারাপ হোক, ঠিক সংঘাতে দাঁড়াবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু আমরা যখন পাকিস্তানের প্রসঙ্গটা টেনেছি তখন আরেকটা দেশের নাম না বলে তো বিদায় নেওয়া যায় না, সেটা হচ্ছে ভারত। আমরা দেখলাম যে গত বছর মে মাসে অপারেশন সিন্দুর শুরু করলো ভারত। তার বিপরীতে পাকিস্তান বুনিয়ন এ মাসুস সামথিং লাইক দ্যাট একটা পাল্টা অপারেশন তারা লঞ্চ করলো। তো এখন এই অপারেশনের এই 4-5 দিনের যুদ্ধের যে ফলাফল, সেটা নিয়ে দুই দেশের পক্ষে থেকে ভিন্ন রকম দাবি করা হয়। দুদেশই বিজয় দাবি করছে, এ বলছে আমি এই করেছি, ও বলছে আমি সেই করেছি। কিন্তু ভারতের কিছু কিছু কমেন্টেটর তারা মনে করেন যে চীন সরাসরি পাকিস্তানকে সহায়তা করেছে সেই যুদ্ধে, তার প্রযুক্তি দিয়ে, তার স্যাটেলাইট এবং পিপলস লিবারেশন আর্মির কিছু মানে প্রযুক্তিগত সহায়তা পাকিস্তান পেয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি মনে করেন যে কি ধরনের শিক্ষা এই দুই দেশ, এই অপারেশন সিন্দুর এবং বানিয়ান ও মাসুস, আমি উচ্চারণ করছি কিনা ঠিক মতো আমি জানি না, কিন্তু সামথিং লাইক দ্যাট, এই দুই অপারেশন থেকে এই দুই দেশ কি শিক্ষা নিয়েছে বা আদৌ কোনো শিক্ষা নিয়েছে কিনা? প্রথমত আমি বলতে পারি যে পাকিস্তান যে দাবি করেছে যে তারা ভারতীয় বিমান বাহিনীর কিছু রাফায়েল এবং অন্যান্য বিমান বিধ্বস্ত করেছে দূর থেকেই, সে বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স এই দুটি দেশের সরকার বলেছেন যে হ্যাঁ, এই বিষয়ে আমরা নিশ্চিত যে পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় বিমান বাহিনীর কিছু বিমান বিধ্বস্ত করেছে। এটাও ঠিক যে ভারতীয় বাহিনী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের বেশ কিছু ঘাঁটির উপরে আক্রমণ চালিয়েছে এবং সেখানে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এটাও ঠিক। কিন্তু পাকিস্তানের বিমান ধ্বংস করা ভারতের পক্ষে সম্ভব হয়েছে বলে আমরা জানি না, এর কোনো প্রমাণ আমরা পাইনি। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে চীন যে সাহায্য সহযোগিতা করেছে, অবশ্যই চীনের দু ধরনের বিমান ছিল, JF-10 J-10C এবং JF-17, দুটো বিমান ছিল, দু ধরনের জঙ্গি বিমান। আর একটা বড় জিনিস ছিল যেটা হলো বিমান এবং ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যেটা চীন দিয়েছিল HQ-9 নামের, সেটাও পাকিস্তান কাজে লাগিয়েছে। কিন্তু তার চাইতে সবচেয়ে বড় সাহায্য যেটা চীনের কাছ থেকে পাকিস্তান পেয়েছে, কারিগরি সাহায্য আপনি যেটা বললেন, সেটা হলো তাদের রেডার এবং তাদের যে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা নেটওয়ার্ক। অর্থাৎ আপনি যখন একটি জঙ্গি বিমান চালাচ্ছেন, তখন আপনি যদি আপনার নিজস্ব রেডার চালু রাখেন, তাহলে শত্রু কিন্তু আপনার রেডার দেখে আপনার বিমান কোথায় সেটা চিহ্নিত করে আপনার উপর হামলা চালাতে পারে। এখন পাকিস্তানি বিমান যেটা করেছে, তাদের নিজস্ব রেডার তারা অফ করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, যাতে ভারতীয়রা তাদের রেডার চিহ্নিতকরণ না করতে পারে। তার চাইতে তারা যেটা করেছে, সুইডিশ বিমানের ভেতরে চাইনিজ এভিয়নিক্স নিয়ে তারা একটা এওয়াক্স সিস্টেম করেছিল, যেটার মাধ্যমে তারা ওই এওয়াক্স সিস্টেম এবং চৈনিক স্যাটেলাইট, যেখানে পাকিস্তানের টাকা পয়সা বিনিয়োগ করা ছিল, সেই স্যাটেলাইটের মাধ্যমে তারা ভারতের বিমান কোথায় রয়েছে সেটা চিহ্নিত করে সুনির্দিষ্টভাবে। সেই তথ্য ওই সুইডিশ নির্মিত বিমান এওয়াক্স বিমানে ডেটা যায় এবং সেই ডাটা ওই সুইডিশ বিমান থেকে সুইডিশ নির্মিত পাকিস্তানি বিমান থেকে পাকিস্তানি জঙ্গি বিমানের কাছে সেই ডেটা যায় এবং সেভাবেই পাকিস্তানি জঙ্গি বিমান ক্ষেপণাস্ত্র হামলা করে ভারতীয় বিমান বিধ্বস্ত করে। এই নেটওয়ার্কটা, এই যে বিভিন্ন ধরনের লিঙ্ক আপ,
এই নেটওয়ার্কটা ভারতের কাছে ছিল না, কিন্তু তারা এখন সেটা করছে। বিভিন্ন দেশ থেকে ইসরায়েলি প্রযুক্তি নিয়ে, মার্কিন প্রযুক্তি নিয়ে এবং অন্যান্য দেশের প্রযুক্তি নিয়ে, তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তারাও এখন সেই নেটওয়ার্ক করছে। যদি এর পরে আবার পাক ভারত বিমান যুদ্ধ হয়, তাহলে গত বছর ভারতের যে অবস্থা হয়েছিল, এবছর সে অবস্থা হবে বলে আমি মনে করি না। অর্থাৎ এটা একেবারে প্রযুক্তির আরেক মানে পর্বে চলে যাচ্ছে যুদ্ধ এখন। That is ওকে, correct. ঠিক আছে। তাহলে এটা গেল ভারত পাকিস্তান, এবং আমরা এটাও দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি মূলত ইসরায়েলকে সমর্থন করেই স্টেটমেন্ট দিচ্ছেন। তিনি নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন উনি, এবং তারপরে গালফের দেশগুলোর সাথে কথা বলেছেন। Right. কাজেই ভারত কোন দিকে আছে সেটা পরিষ্কার, কিন্তু পাকিস্তানের সমস্যাটা কি? তারা তো ইরানের সাথেও ভালো সম্পর্ক রাখতে চায়, কারণ ইরানের সাথে তাদের সীমান্ত আছে। পাকিস্তানে আমরা দেখলাম, পাকিস্তানে যে ব্যাপক বিক্ষোভ হলো এই আয়াতুল্লাহ খমেনিকে হত্যার প্রতিবাদে, 22 জন পাকিস্তানি নিহত হয় সেই প্রতিবাদে। তো এমনকি তো এই যে তার যে অভ্যন্তরীণ যেই জনমত, সেই জনমতের বিরুদ্ধে পাকিস্তান যেতে পারবে বলে আমার মনে হয় না। আপনার কি মনে হয়? আমারও তাই মনে হয় যে পাকিস্তান, যদিও ইরানের সঙ্গে শিয়া সুন্নি একটা বিভাজন নিয়ে তাদের অনেক সমস্যা রয়েছে, কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান এই মুহূর্তে কিন্তু যুদ্ধে জড়িত হয়ে পড়েছে। এবং সবাই আমরা জানি যে আফগানিস্তানকে ইসরায়েল এবং ভারত সমর্থন করছে। কাজেই পাকিস্তান এ ব্যাপারে সচেতন। তারা নতুন করে ঠিক ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চাইবে না। তারা চাইবে একটা মোটামুটি নিউট্রাল অবস্থান থেকে ইরানের সঙ্গে একটা সমঝোতাপূর্ণ সম্পর্ক রাখতে। কেননা ইরানের যে বলুচিস্তান প্রদেশ রয়েছে, সেখানকার বলুচ জনগণ ইরানের থেকেও স্বাধীনতা চায়, পাকিস্তান থেকেও স্বাধীনতা চায়, এবং এই বলুচ গোষ্ঠীকে ইসরায়েল এবং ভারত উভয় পক্ষই সমর্থন দিচ্ছে, মদত দিচ্ছে। কাজেই ইরানের স্বার্থ যেমন তার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, তেমনি পাকিস্তানের স্বার্থ ইরানের সঙ্গে সম্পৃক্ত। অন্তত বলুচিস্তানের বিষয়ে তাদের দুপক্ষের একটা সহমর্মিতা রয়েছে। কাজেই আমি মনে করি যে পাকিস্তান চাইবে ইরানের বিরুদ্ধে না গিয়ে অন্তত একটা নিরপেক্ষ অবস্থান নিতে। আমি সেটাই আশা করব। আমার মনে হয় এই প্রসঙ্গ দিয়ে আমাদের আলোচনা আজকে শেষ করি। সৈয়দ মাহমুদ আলী, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।